সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে আমাকে তুমি কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব এর ব্যবস্থা নিতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। এই হচ্ছে আমার আজকের সমাধান করে দেখানোর মতো উদ্দীপক। স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতি, এই অঙ্কটি আমরা করব। এই পদ্ধতিতে তোমার করণীয়তে এই পদ্ধতির কথাটি বলে দিলে তুমি এই নিয়মগুলো মেনটেন করে করবে অঙ্কের সমাধান। স্থির কিস্তি বলতে আমরা কি বুঝি, বা সরলরৈখিক পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি? যে পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ একই পরিমাপ থাকে বা সমপরিমাণ থাকে তাকেই মূলত স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতি বলে। ইংরেজিতে বলে ফিক্সড ইনস্টলমেন্ট অর স্ট্রেট লাইন মেথড। প্রতি বছর অবচয়ের পরিমাণ মোটামুটি সমানই থাকবে। এখন আমার অঙ্কের প্যাটার্ন হবে দুই রকমের। কোনো অঙ্কে অবচয় ধরার পার্সেন্টেজ থাকবে, কোনো অঙ্কে পার্সেন্টেজ থাকবে না। আমি আজকে যে অঙ্কটি করাচ্ছি সেটিতে অবচয় ধার্যের পার্সেন্টেজ রয়েছে। আগামী দিন যে অঙ্কটি সমাধান করে দেখাবো সে অঙ্কটিতে কোনো পার্সেন্টেজ থাকবে না। আমাকে বিকল্প নিয়ম ব্যবহার করে অবচয় বের করতে হবে। তো আমি পর্যায়ক্রমে এক একটি অঙ্ক, এক এক দিন এক এক নিয়মের অঙ্ক তোমাকে সমাধান করে দেখাবো। আশা থাকবে তুমি প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে দেখে সকল নিয়ম বোঝার চেষ্টা করবে। উদ্দীপকটি আমরা পড়ে নেই, কী কী তথ্য রয়েছে দেখে নেই। স্মাইল লিমিটেড 2011 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে 5,000 টাকা পরিবহন খরচ প্রদান করে। এর সংস্থাপন ব্যয় 15,000 টাকা নির্বাহ করে। এই মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। মেয়াদ শেষে মেশিনটি বিক্রি করে 10,000 টাকা পাওয়া যাবে। মেশিনটির অবচয় 10% ধরতে হবে। উদ্দীপকের কথাগুলো আমরা একটু বুঝে নিই। দোকানদারকে মেশিন কেনার জন্য আমি দিয়েছি 80,000 টাকা, এবং এই 80,000 টাকার মেশিনটি আমার প্রতিষ্ঠানে আনার জন্য গাড়ি ভাড়া দিয়েছি 5,000 টাকা, এবং মেশিনটি কার্যোপযোগী করে বসানোর জন্য ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি বা লেবার যারাই আমার এই মেশিনটিকে সংস্থাপন করে দিয়ে তাদের পেছনে আমি ব্যয় করেছি 15,000 টাকা। তাহলে সম্পদের পেছনে আমার মোট ব্যয় হয়েছে 80,000, 5,000 85 আর 15 1 লক্ষ টাকা আমি ব্যয় করেছি। এই 1 লক্ষ টাকা মূল্য হচ্ছে আমার সম্পদের মোট মূল্য। এরপরে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছে মেশিনটি আমরা 80,000 টাকায় কিনেছি, টোটাল 1 লাখ টাকা ব্যয় করেছি। এই মেশিনটি আমাকে কার্যকারিতা দিতে পারে মনে হয় 5 বছর। 5 বছর পর হয়তো এই মেশিনটি আর চলবে না, তার গ্যারান্টি পিরিয়ড বা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যাবে। তো এমন ধরনের সম্ভাব্য সময়কাল, ব্যবহার্য সম্ভাব্য সময়কালকে আমরা আয়ুষ্কাল বলে থাকি। মেশিনটি 5 বছর টিকবে। মেয়াদ শেষে আবার এই ভাঙাচোরা মেশিনটি আমি 10,000 টাকায় বিক্রি করতে পারবো, যেটাকে বলবো আমরা ভগ্নাবশেষ মূল্য বা উদ্ধার মূল্য। এবং প্রতি বছর আমরা অবচয় ধরব 10% হারে। সম্পদের উপর আমরা 10% হারে অবচয় ধরব। কি করতে বলেছে আমরা একটু দেখে নেই। প্রথমে বলেছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। করব আমরা 2 বছরের জাবেদা দেখাবো 2 বছরের জাবেদা করতে গিয়ে আমি একটু কথা বলে নেই। জাবেদা নির্ণয়ের আধুনিক পদ্ধতি রয়েছে, সনাতন পদ্ধতি রয়েছে। আমি শুরুতেই তোমাদেরকে রুলসগুলো দেখিয়েছি, তোমরা আধুনিক সনাতন দুটোই আত্মস্থ করে নিবে। তবে আমি যতগুলো অঙ্ক করাবো আমার অবচয় অধ্যায়ে বা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ অধ্যায়ে সবগুলোকে আধুনিক পদ্ধতিতে জাবেদা করার চেষ্টা করব। এরপর গতে বলেছে অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব, মেশিন হিসাব প্রস্তুত করো। এগুলো মূলত জাবেদা দেখে খতিয়ান করতে বলা হচ্ছে। যে কোনো হিসাব করতে বলা মানেই হচ্ছে এটি খতিয়ান। আমাকে অবচয় নামে একটি খতিয়ান করতে বলা হয়েছে, অবচয় সঞ্চিতি নামে একটি খতিয়ান করতে বলা হয়েছে, এবং মেশিন হিসাব নামে একটি খতিয়ান করতে বলা হয়েছে। ঘতে বলেছে আয় বিবরণীতে অবচয়ের অবস্থান দেখাও। অবচয়টা আয় বিবরণীতে কেমন রূপে দেখাতে হবে সেই অবস্থানটি দেখাতে বলেছে। এবং লাস্ট নাম্বারে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে মেশিনের অবস্থান দেখাও। মেশিনটি আমরা কিভাবে লিখব, মেশিন থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে নিট ভ্যালুটা কিভাবে দেখাবো, সেই কার্যকারিতাটা আমরা এই নাম্বার প্রশ্নে দেখাবো। সো আমরা কথা না বাড়িয়ে চলো খাতা কলমে সরাসরি সমাধানে চলে যাই। আমার ক নম্বর প্রশ্নে বার্ষিক অবচয়ের পরিমাণ বের করতে বলেছে। তো অবচয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা অবশ্যই একটি অবচয় সারণী প্রস্তুত করে দেখাবো। তার আগে আমাকে অবচয় নির্ণয় করতে হবে। বার্ষিক অবচয় আমরা নির্ণয় করব। সূত্রটা আমি প্রথমে লিখে নিই। বার্ষিক
অবচয়। এটা সূত্রটি হচ্ছে সম্পদের মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। যদি অবচয় ধরার পার্সেন্টেজ না থাকে তাহলে এই প্রক্রিয়ায় করব, আর যদি অবচয় ধরার পার্সেন্টেজ থাকে তাহলে বিকল্প নিয়মে আমরা সমাধানটি করে দেখাবো। যেহেতু এই অঙ্কে অপচয় ধরার পার্সেন্টেজ রয়েছে তাহলে আমরা বিকল্প নিয়মটি প্রয়োগ করে দেখাচ্ছি। আমি সূত্রটি লিখে তোমাদেরকে দেখাই কিভাবে সমাধান করতে হবে। এই হলো সূত্র। সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয়ের হার দিয়ে আমরা গুণ করে দেখালেই আমার বার্ষিক অবচয় কত টাকা হবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমি এখানে একটু সমাধানটি করে দেখাই। আমার সম্পদের ক্রয় মূল্য ছিল ৮০,০০০ টাকা। তারপরে আমার ওই সম্পদ কেনার জন্য ৫,০০০ টাকা পরিবহন খরচ দিয়েছিলাম, যোগ করব ৫,০০০, এবং সংস্থাপন ব্যয় গিয়েছিল ১৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা যোগ করব। এই যোগফল থেকে আমি বাদ দিব আমার ভগ্নাবশেষ মূল্য। উদ্দীপকে দেয়া ছিল বিক্রি করে ১০,০০০ টাকা পাওয়া যাবে, সেই ভগ্নাবশেষ মূল্য বাদ দিব ১০,০০০। এরপরে আমি নিচে দাগ দিয়ে 10%, যেহেতু এই অঙ্কে আমার অবচয়ের পরিমাণ 20%, আমরা উদ্দীপকটি একটু লক্ষ্য করি, অবচয়ের পার্সেন্টেজ কিন্তু 20% ধরতে বলেছে। তাই 20% ধরতে গিয়ে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে ইন্টু 20 লিখব আর নিচে লিখব 100। শতকরা এইভাবে লেখা যায়, অথবা সরাসরি 20% দিলেও এখানে হতো, তখন আর নিচে 100 লিখতে হতো না। এটা নিয়ম অনুযায়ী, গাণিতিক নিয়মে আমি এটা লিখেছি। এবার আমি লাইনটাকে একটু বড় করছি, যদিও পরীক্ষায় তুমি সরাসরি উত্তরটা এখানে লিখে দিলেই হয়ে যেত। আমি তোমাকে বোঝানোর জন্য একটু বিস্তারিত লিখছি। ৮০, ৫, ১৫ তিনটা মিলালে হয় ১,০০,০০০ টাকা, মাইনাস ১০,০০০ টাকা ভগ্নাবশেষ মূল্য আমরা বাদ দিব। আমি কমাগুলো ব্যবহার করব। কমাগুলো এই কারণেই ব্যবহার করব কারণ এটা ধরতে সহজ হবে, কোনটা হাজারের ঘরে, অযুতের ঘরে, নিযুতের ঘরে, এটা ধরতে সহজ হবে আমার। তাহলে এটা করে আমি নিচে লিখব 100 গুণন 20। এরপরে আমি কিন্তু আবারও বলছি, এই লাইনের পরে তুমি সরাসরি অ্যান্সারটা লিখতে পারতে। আমি তোমাকে বোঝানোর জন্য এখন একটু অ্যান্সারটা বিস্তারিত করছি যেন তোমার কোনো কনফিউশন না থাকে। 1,০০,০০০ থেকে 10,০০০ চলে গেলে থাকবে 90,০০০। 90,০০০কে আমি 100 দিয়ে ভাগ করব আর 20 দিয়ে গুণ করব। এরপরে রেজাল্ট বেরোবে, এখানে যা বের হবে তাই হচ্ছে আমার অবচয়ের বার্ষিক অবচয়ের পরিমাণ। ক্যালকুলেটর আমি বের করে দেখেছি, এটা হয় 18,০০০ টাকা। এই হচ্ছে বার্ষিক অবচয়। আমাকে ক নম্বরে বলেছে কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। তো আমার এখানে একটা বিষয় লক্ষ্য করব, একটু উদ্দীপকটি আবারও তুমি লক্ষ্য করে দেখো কি কথা বলেছে। এই যে উদ্দীপকে 2 বছরের জাবেদা বলেছে, আমি কিন্তু অবচয় 2 বছরের বের করলেই হয়ে যেত। তবে প্রথম অঙ্ক বলে আমি পুরো অবচয় সারণীটি তোমাকে করে দেখাচ্ছি বোঝানোর জন্য। এখানে 2 বছরের জাবেদা চেয়েছে, আমি 2 বছরের অবচয় নির্ণয় করলেই আমার হয়ে যেত, কোনো প্রবলেম ছিল না। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য পুরো 5 বছর আয়ুষ্কালে 5 বছরের অবচয় সারণীটি তোমাকে করে দেখাবো এখন। এই হচ্ছে আমার অবচয় সারণী। এখানে কী কী লিখেছি? সাল লিখেছি, বার্ষিক অবচয় লিখেছি, পুঞ্জীভূত অবচয় লিখেছি। আমি চাইলে এখানে অবচয় সঞ্চিতিও লিখতে পারতাম, দুটো ভাষা একই অর্থ বহন করে। পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি একই অর্থ বহন করে। তো আবার অঙ্কটি শুরু হয়েছিল 2011 সালে। তাহলে আমি পর্যায়ক্রমে 2011 লিখব প্রথমে, 2011, তারপর 2012, 2013, 2014, 2015, আয়ুষ্কাল 5 বছর, 5 বছরে এই অবস্থা হয়েছে। তো আমরা অবচয় নির্ণয় করে দেখেছিলাম 18,000 টাকা হয়েছিল। এই হলো 18,000। সরলরৈখিক পদ্ধতি যেহেতু প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হবে, তাহলে প্রত্যেকটি সালে আমার 18,000 টাকা করে অবচয় হবে। আমি প্রত্যেক সালের অবচয়টি লিখে ফেলছি। প্রত্যেক বছর 18,000 টাকা করে অবচয় হয়েছে। এবার পুঞ্জীভূত অবচয়ের কলামের কাজ। এই 18,000 টাকার যোগফল আমি 18,000 টাকায় এখানে লিখব।
এবার দ্বিতীয় বছর যে কাজটি হবে, গত বছরের 18,000 পুঞ্জীভূত অবচয় ছিল, এবছর আবার অবচয় হয়েছে 18,000, এই দুটো মিলে কত হয়েছে 36,000। এই 18 এর সাথে এই 18 যোগ করব, অর্থাৎ এটার সাথে এটা যোগ করব, যোগ করে আমি যোগফলটি এখানে বসাবো, এখন হবে 36,000। এরপরে তৃতীয় বছর যে কাজটি করব, দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে তৃতীয় বছরের অবচয় যোগ করলে তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় বেরোবে, এটা করব, এটার সাথে এটা যোগ করে এখানে বসাবো, তাহলে হবে আমার 54,000 টাকা। তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে চতুর্থ বছরের অবচয় যোগ করলে আমার চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয় বেরোবে, তাহলে হবে 72,000 টাকা। এরপরে চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে পঞ্চম বছরের বার্ষিক অবচয় যোগ করলে হবে পঞ্চম বছরের পুঞ্জীভূত অবচয়, এটা হবে 90,000 টাকা। এই হলো আমার অবচয় সারণীর টোটাল কাজ। এই যে তীর চিহ্নগুলো দিয়েছি এগুলো কিন্তু তোমাকে দিতে হবে না, এগুলো জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য দিয়েছি, পরীক্ষার খাতায় এগুলো অ্যাভয়েড করবে। তো শেষ হয়ে গেছে আমার ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমি যাব খ নম্বর প্রশ্নের সমাধানে, যেখানে বলেছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দেখাও। চলো আমরা জাবেদার ছকে চলে যাই। এই তথ্যগুলো নিয়ে 2 বছরের যে জাবেদাগুলো করা সম্ভব সেগুলো এখন আমরা সমাধান করে দেখব। জাবেদা লিপিবদ্ধ করার জন্য আমার ছক প্রস্তুত। এবার আমি ধারাবাহিকভাবে জাবেদাগুলো এক এক করে বসিয়ে যাব। সবার প্রথমে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য জাবেদা দিতে হবে। ঘটনাটি ঘটেছিল 2011 সালে, আমি এখানে 2011 লিখব এবং জানুয়ারি মাসের 1 তারিখ লিখব, কারণ 1 তারিখে মেশিন ক্রয় করা হয়েছিল। মেশিন কিভাবে কেনা হয়েছিল তার কোনো উৎস বলা নেই, আমি ধরে নিব নগদে মেশিনটি ক্রয় করা হয়েছে, তাই আমি জাবেদা লিখব মেশিন ডেবিট নগদান ক্রেডিট। মেশিন ডেবিট নগদান ক্রেডিট। এই হলো জাবেদা। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, কোনো স্থায়ী সম্পদ কিনলে তার পেছনে ব্যবহার উপযোগী করার জন্য যে সকল ব্যয় হবে তার সমস্ত ব্যয় কিন্তু এই স্থায়ী সম্পদেরই ব্যয়। সেটা যদি ভিন্ন ডেটে ক্রয় করা না হয় বা প্রদান করা না হয়, তাহলে একই ডেটে ঘটলে সমস্ত টাকা একত্রে লিখতে হবে। তুমি একটু উদ্দীপকটি লক্ষ্য করো, আমি কি বোঝাতে যাচ্ছি একটু খেয়াল করো। আমি 11 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 80,000 টাকা দিয়ে মেশিন কিনেছি, তাহলে আমি এটা মেশিন ডেবিট নগদান ক্রেডিট লিখব জানুয়ারি 1 তারিখে। এবং মেশিন ক্রয় করে 5,000 টাকা পরিবহন খরচ দিয়েছি, কবে তা কিন্তু বলা নেই, ধরে নিব আমরা এই 1 তারিখেই এই পরিবহন খরচ দিয়েছি। সংস্থাপন ব্যয় 15,000 টাকা ব্যয় করেছি, এটা কবে করেছি তা বলা নেই, ধরে নিব আমরা ওই একই তারিখে আমরা সংস্থাপন ব্যয় পরিশোধ করেছি। তো 3টি ঘটনা একই তারিখে হওয়ার কারণে 3টা জাবেদা কিন্তু একসাথে আমরা লিখব মেশিন ডেবিট নগদান ক্রেডিট, একসাথে লিখে দিয়েছি। যদি 3টা ঘটনা 3 ডেট বা 2 ডেটে হতো, ভিন্ন ভিন্ন ডেটে হতো, তাহলে এই সেম জাবেদা লিখতাম, টাকার অ্যামাউন্ট ডেট অনুযায়ী আলাদা হয়ে যেত। এই নিয়মের অঙ্ক আমরা পরবর্তীতে করব, অবশ্যই তোমাদেরকে নিরাশ করব না, সকল নিয়মের অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে যেহেতু সবগুলো ঘটনা একই ডেটে ঘটেছে, তাহলে আমি সবগুলো মূল্য একসাথে যোগ করে দিলে আমি দেখতে পাচ্ছি টাকার পরিমাণ হয় 1 লক্ষ। আমি এখানে 1 লক্ষ লিখে দিচ্ছি। ব্যাখ্যাটি লিখব, নগদে মেশিন ক্রয় করে পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় নির্বাহ করা হলো। 3টি অ্যামাউন্ট যেহেতু একত্রে, ব্যাখ্যাটা আমরা একটু বড় করেই লিখব। এই লিখেছি আমার জাবেদার ব্যাখ্যা। নগদ মূল্যে মেশিন ক্রয় করে এর বহন খরচ এবং সংস্থাপন ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হলো। শেষ হয়ে গেল আমার মেশিন ক্রয়ের জাবেদা। নতুন কোনো মেশিন ক্রয় করার মতো তথ্য আজকের অঙ্কের উদ্দীপকে নেই। এরপরে আমি যে জাবেদাটি দিব সেটি হচ্ছে, আমি 1 বছর এই স্থায়ী সম্পদটি ব্যবহার করেছি, তার জন্য প্রথমে অবচয় ধার্যের জাবেদা দিব, এরপর জাবেদা দিব অবচয় হিসাবকে বন্ধ করার জন্য আরেকটি জাবেদা। প্রথমে অবচয় ধার্যের জাবেদা দিব, তারপরে অবচয় হিসাবকে বন্ধ করার জন্য আরেকটি জাবেদা দিতে হবে আমাকে। আর অবচয় ধার্যের জাবেদাটি দিব আমরা হিসাবকাল শেষে, অর্থাৎ বছরের শেষ দিন ডিসেম্বর 31 তারিখে আমরা অবচয় ধার্যের জাবেদাটি দিব। জাবেদাটি হবে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট।
এই হলো আমার অবচয় ধার্যের জাবেদা। এটা আধুনিক পদ্ধতির জাবেদা। যদি আমি সনাতন পদ্ধতিতে এই জাবেদাটি করতাম তাহলে জাবেদাটি হতো অবচয় ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট হতো। কিন্তু আমি আধুনিক পদ্ধতি বা সঞ্চিতি পদ্ধতি করছি বলে এই জাবেদা লিখেছি। এখন আমি ব্যাখ্যা লিখব, অবচয় ধার্য করা হলো, এই ব্যাখ্যাটি লিখব। ব্যাখ্যা লিখে ফেলেছি, এবার অবচয়ের টাকা লেখার পালা। অবচয়ে আমরা কত টাকা লিখব? আমরা অবচয় সারণীটি দেখি একটু। এই যে আমার অবচয় সারণী, প্রতি বছর 18,000 টাকা করে অবচয়ের ধার্যের জাবেদা যখন লিখব, 11 সালে 18, 12 সালে 18, এভাবে প্রত্যেক বছরে আমি 18,000 টাকা করে লিখব। যদিও আমি এই অঙ্কটি 2 বছরের জন্য করছি, 2 বছরে 18,000 18,000 করে দেখাবো আমরা। তাহলে এখানে আমরা 18,000 লিখব। এটা অন্যান্য পদ্ধতি হলে পরিবর্তন হয়ে যেত, হয়তো প্রতি বছর সমান অবচয় নাও হতে পারত। এখন আমি অবচয়কে বন্ধ করব। এখানে অবচয় ধার্যের সময় অবচয় ডেবিট হয়েছে, অবচয় বন্ধের জন্য অবচয়টা এখন ক্রেডিট হয়ে যাবে এবং আয় সারাংশ ডেবিট হবে। এই হচ্ছে আমার অবচয় বন্ধের জাবেদা। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট হবে। এবং ব্যাখ্যা লিখেছি আমরা, অবচয় হিসাব বন্ধ করা হলো। এখন এইটার তারিখও কিন্তু ডিসেম্বর 31 তারিখেই হবে। অবচয়টা মুনাফা জাতীয় ব্যয় ছিল, তাই আমি বন্ধ করা জরুরি ছিল বলেই বন্ধ করে দিয়েছি। টাকার পরিমাণ অবচয় ছিল 18,000, অবচয় বন্ধ করার সময়ও টাকা হবে 18,000। 2011 সালের সমস্ত কাজ আমার শেষ, আর কোনো তথ্য 2011 সালে নেই। এবার প্রশ্ন আসে, 12 সাল, 13 সাল, 14 সাল কী হবে? 12 সালে যদি নতুন কোনো স্থায়ী সম্পদ না কেনা হয় তাহলে এই পুরনো সম্পদেরই অবচয় ধার্য করব একবার, তারপরে অবচয় বন্ধ করব। 13 সালেও তাই, 14 সালেও তাই। শেষ বছর গিয়ে কাজটি একটু ভিন্ন হবে। যখন আমি শেষ বছর পর্যন্ত কোনো অঙ্ক করি তখন আমরা ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন সেটা নিয়ে আমরা সময় নষ্ট করছি না। এখন এই অঙ্কে 2 বছরের জাবেদা করতে বলেছে, আমি 2 বছরের জাবেদাই করে দেখাচ্ছি। প্রথম বছরের কাজ আমার কি কি করতে হয়েছে? প্রথমে স্থায়ী সম্পদ কেনার জন্য জাবেদা দিয়েছি, তারপরে অবচয় ধার্যের জাবেদা দিয়েছি, আর থার্ড জাবেদায় অবচয় বন্ধ করার জাবেদা দিয়েছি। তো সেকেন্ড ইয়ার যখন 2012 সালে আমরা যাব, তখন আমরা 12 সালে আপডেট হওয়ার মতো কোনো তথ্য উদ্দীপকে ছিল না। তাহলে আমরা ধরে নিব 2012 সালে স্থায়ী সম্পত্তি ব্যবহার হয়েছে এবং ব্যবহার হওয়ার কারণে অবচয় ধার্য হবে এবং অবচয়কে বন্ধ করব। অর্থাৎ এই দুটো জাবেদা আমাকে আবারও লিখতে হবে। অর্থাৎ প্রতি বছর এই দুটো জাবেদা আমাকে দিয়ে যেতে হবে, অবচয় ধার্যের জন্য একবার, অবচয় বন্ধের জন্য একবার। এখন আমি যেটা করব, 2012 সালে অবস্থান করব, ডিসেম্বর 31। প্রথমে অবচয় ধার্য করব, এই জাবেদাটি দিব, তারপরে অবচয় বন্ধ করব, এই জাবেদাটি দিব। দ্বিতীয় বছর অবচয় ধার্যের জাবেদা দিয়েছি ডিসেম্বর 31 তারিখে। 12 সালের ডিসেম্বর 31-এ অবচয় ধার্য করতে হবে। তাহলে এটা টাকার পরিমাণ দ্বিতীয় বছর কিন্তু 18,000-ই ছিল, 18,000 লিখব আমরা। এখন অবচয়কে বন্ধ করার জন্য আরও একটি জাবেদা দিব। এই যে আমরা দ্বিতীয় বছর অবচয়কে বন্ধ করার জাবেদা দিয়েছি, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। ব্যাখ্যা লিখেছি, অবচয় হিসাব বন্ধ করা হলো। টাকা কত হবে? ওই 18,000 টাকাই হবে। এভাবে যদি আমাকে 3 বছরের জাবেদা করতে বলতো, আমি তৃতীয় বছরেও এই দুটো জাবেদা লিখতাম। চতুর্থ বছরে জাবেদা করতে বললে আবার চতুর্থ বছরে এই দুটো জাবেদা করতাম। এভাবে আমার কাজগুলো চলতে থাকতো। এবং তারিখ লিখবো আমরা এখানে ডিসেম্বর 31 তারিখ। এই অঙ্কের আজকের যে অঙ্কটি আমরা সমাধান করে দেখাচ্ছি, এই অঙ্কের আলোকে খ নম্বর প্রশ্নে আমাকে 2 বছরের জাবেদা করতে বলেছে। আমি 11 সাল এবং 12 সাল এই 2 বছরের জাবেদা করেছি। আমার জাবেদার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি আমার গ নম্বর প্রশ্নে, যা সমাধান করতে বলেছে সেই সমাধানে। গ নম্বর প্রশ্নের সমাধানে আমাকে বলেছে অবচয় হিসাব করার জন্য। যেহেতু আমি 2 বছরের জাবেদা করেছি, আমার অবচয় হিসাবের খতিয়ানটিও আমি 2 বছরের জন্যই করব। প্রথম বছর হচ্ছে 2011। প্রথমে 2011 দুই দিকে লিখে নিই। অবচয় হয়েছিল আমার মূলত ডিসেম্বর মাসের 31 তারিখে। আমি জাবেদাটি একটু লক্ষ্য করি, জাবেদা দেখলে আমার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 2011 সালে প্রথমে মেশিন কিনেছিলাম, তারপরে অবচয় ধার্য করেছিলাম। অবচয় ধার্যের জাবেদায় অবচয় ছিল ডেবিট পাশে 18,000। আমি এখন ডেবিট পাশে 18,000 লিখব ডিসেম্বর 31 দিয়ে। বিপরীত নাম লিখতে হবে। দেখো, লক্ষ্য করে অবচয়ের বিপরীতে কী নাম ছিল? পুঞ্জীভূত অবচয় হিসাব ছিল। আমি এখন বিপরীত নাম পুঞ্জীভূত অবচয় লিখব। আমি নামটি সংক্ষেপে লিখছি, নইলে আমার এখানে জায়গা হবে না।
লিখলাম। এবার অবচয় বন্ধ করার জন্য আমার তৃতীয় জাবেদা ছিল এটি, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে অবচয়টা আমার ক্রেডিট পাশে আছে 18,000, এখন আমি ক্রেডিট পাশে লিখব 18,000 ডিসেম্বর 31 লিখে। অবচয়ের বিপরীতে নাম ছিল আয় সারাংশ, তাহলে আমি এখানে আয় সারাংশ লিখব। প্রথম বছরে আর কোনো অবচয় নামে কোনো হিসাব জাবেদায় ছিল না 2011 সালে। এ দুটো লাইনই ছিল। এখন দুপাশে দেখলাম টাকার পরিমাণ সমান হয়ে গেছে, ব্যালেন্স জিরো হয়ে যাবে। তো জিরো ব্যালেন্স হয় যে খতিয়ানে, সেই খতিয়ানে ব্যালেন্স সিডিও লিখতে হয় না, বিডিও লিখতে হয় না, জাস্ট যোগফলটি নামিয়ে দিলেই হয়ে গেল আমার খতিয়ানের কাজ। এবার আমি যোগফলটি নিচে লিখে দিচ্ছি। এবার চলে যাব আমরা 2011-র পর 2012। উভয় পাশে লিখে নিই 2012। 2012তেও ঠিক এই ঘটনাই ঘটেছিল। একবার অবচয় হয়েছিল ডিসেম্বর 31-এ, আবার ডিসেম্বর 31-এ আমরা অবচয়কে বন্ধ করেছিলাম। তো বিকল্প নাম কিন্তু এ দুটোই ছিল অপোজিট পাশে। তার মানে এক বছর যদি আমি করতে পারি, আমার দ্বিতীয় বছর হুবহু ওই নামগুলোই দেখে দেখে কপি করে দিলে হয়ে গেল, নতুন করে আর নতুন কোনো নাম লিখতে হবে না। আমরা জানি দ্বিতীয় বছরও অবচয়ের পরিমাণ ছিল 18,000, আমরা আগে 18,000টা লিখে নেই উভয় পাশে। এবার অবচয় দ্বিতীয় বছর জাবেদাটি আমি আরেকবার একটু দেখি। এই দেখো, দ্বিতীয় বছর জাবেদা ছিল অবচয় ডেবিট পাশে 18,000, আমি ডেবিট পাশে লিখব পুঞ্জীভূত অবচয় নামে। ক্রেডিট পাশে ছিল অবচয় 18,000, ক্রেডিট পাশে 18,000 লিখব আয় সারাংশ নামে। আগের বছর তাই ছিল, এবছরও তাই করব আমরা। এখানে লিখব সংক্ষেপে পুঞ্জীভূত অবচয় হিসাব, আর এখানে লিখব আমরা আয় সারাংশ। শেষ। এটাও দুই দিকে সমান হয়েছে। তাহলে দুই দিক সমান হয়ে গেলে জাস্ট আমরা যোগফল নামিয়ে দিলেই আমার খতিয়ানের কাজ শেষ হয়ে যাবে। এবার আমি যোগফলটি নামিয়ে দিচ্ছি। শেষ হয়ে গেছে আমার অবচয় নামক হিসাবের খতিয়ান। এরপরে আমরা যাচ্ছি পুঞ্জীভূত অবচয় এবং মেশিন নামক দুটি খতিয়ানের ছকে। প্রথমেই খতিয়ানের দুপাশে সাল বসিয়ে নিই। 2011 সাল, 2011 সাল। এবার আমরা আমার জাবেদাটি একটু দেখে নেই। 2011 সালে পুঞ্জীভূত অবচয়ের অবস্থানটি কোথায় ছিল। 2011 সালের জাবেদায় দেখো, প্রথম জাবেদায় কিন্তু কোনো পুঞ্জীভূত অবচয় নামে কোনো হিসাব ছিল না। দ্বিতীয় জাবেদায় ছিল এই যে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। ক্রেডিট পাশে ছিল 18,000 টাকা। 11 সালে আর কোনো পুঞ্জীভূত অবচয়ের জাবেদা নেই, শুধুমাত্র একটি লাইন আছে এখানে, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 18,000। আমি ক্রেডিট পাশে 18,000 টাকা লিখব, বিপরীত নাম লিখব অবচয় হিসাব। ডিসেম্বর 31 অবচয় হিসাব 18,000। 2011 সালে আর কোনো পুঞ্জীভূত অবচয় না থাকাতে আমরা এই পাশটি শূন্য দেখতে পাচ্ছি, এখানে 18,000 দেখতে পাচ্ছি। তাহলে এই পাশটি বড়, এই বড় যোগফলটি দুপাশে লিখব এবং যে পাশে কম যোগফল সেখানে পার্থক্যের টাকাটাকে ব্যালেন্স সিডি নামে লিখব। আমি এখানে লিখব, যেহেতু টাকা নেই এখানে লিখব ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। এখানে সিডি লিখব, তার নিচে আমরা যোগফলের জন্য সীমানা নির্ধারণ করে দিব। যোগফলের সীমানা নির্ধারণ হয়ে গেছে। এবার বড় যোগফলটা আমি দুই দিকে লিখি আগে 18,000, এখানেও লিখব, এখানেও 18,000 লিখব। তো 18,000 থেকে এখানে কোনো টাকা ছিল না, 0 টাকা বাদ দিলে পার্থক্য কিন্তু 18,000 টাকাই হবে। এটাই হচ্ছে ব্যালেন্স সিডি 18,000। এবার এই ব্যালেন্স সিডির টাকাটি পরবর্তী সালের প্রথম তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। 2012 সালের জানুয়ারি 1 হবে ব্যালেন্স বিডি 18,000। খতিয়ানে পোস্টিং দেওয়া শেষ। এবার আমরা যাব দ্বিতীয় বছরের জাবেদায়, দেখি ওখানে পুঞ্জীভূত অবচয় রয়েছে কিনা।
আমরা এবার যাচ্ছি 2012 সালের জাবেদায়। এই যে 2012 সালের জাবেদায় পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পাশে আছে 18,000 টাকা। আমরা ক্রেডিট পাশে পুঞ্জীভূত অবচয়ের টাকা 18,000 লিখব, বিপরীত নাম লিখব, অবচয় হিসাব। আর কোনো পুঞ্জীভূত অবচয় হিসাব কিন্তু নাই, শুধু একটি মাত্র হিসাবই রয়েছে, ক্রেডিট পাশে 18,000। এবার 12 সালে এটা আমরা লিখব ডিসেম্বর 31 তারিখে। ডিসেম্বর 31-এ অবচয় হিসাব লিখব। যেহেতু বিপরীত নাম তাই বিপরীত নাম লিখছি, অবচয় হিসাব। টাকা ছিল 18,000, আর কোনো পুঞ্জীভূত অবচয় ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে ব্যালেন্স করতে গিয়ে এ পাশে 36,000 টাকা আছে, এ পাশে 1 টাকাও নেই। তো যে পাশে টাকা নেই বা যে পাশে টাকা কম হবে খতিয়ানের সে পাশেই হবে ব্যালেন্স সিডি। তাহলে আমার এই সিডিটা হবে এ পাশে। 2012, এটা হবে ডিসেম্বর 31-এ ব্যালেন্স সিডি। পার্থক্যের টাকা লেখার আগে আমি যোগফল লেখার জন্য সীমানা নির্ধারণ করে নেই। সীমানা নির্ধারণ করা হয়ে গেছে। এবার ক্রেডিট পাশে যোগফল 36,000, 36,000 টাকাটা আমরা দুই দিকে লিখে দিই আগে। এখানেও লিখব যোগফল 36,000, কিন্তু এখানে কোনো টাকা নেই, তাহলে সিডি হবে পুরো 36,000 টাকাই। পার্থক্যের টাকাটাই হবে ব্যালেন্স সিডি। এবার সিডি হয়েছে যে তারিখে ঠিক তার একদিন পর হয়ে যাবে ব্যালেন্স বিডি। সিডি হয়েছে 2012 সালের ডিসেম্বর 31 তারিখে, এটা হবে জানুয়ারি মাসের 1 তারিখ 2013 সালে ব্যালেন্স বিডি। 2013 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। $36,000। এভাবেই খতিয়ান চলতে থাকবে। যদি 5 বছরও বলতো আমরা এইভাবে 5 বছর জাবেদা দেখে দেখে 5 বছরের খতিয়ানটি আমরা ফিল আপ করে দেখাতাম। এবার আমরা যাচ্ছি মেশিন নামক খতিয়ানের ছকে। ছক প্রস্তুত। আমরা প্রথমে দুই পাশে সাল লিখে নিই। অঙ্কটি 2011 সালের ছিল, দুপাশেই 2011 আগে লিখে নিই। এবার আমরা জাবেদায় লক্ষ্য করব যে মেশিন নামক কোনো হিসাব রয়েছে কি না। আমাদের প্রথম জাবেদাতেই একটি মাত্র মেশিন নামক হিসাব ছিল, আর কোথাও কোনো মেশিন নামক হিসাব আমার জাবেদায় ছিল না। তাহলে এটা ডেবিট পাশে ছিল 1 লক্ষ টাকা, আমি ডেবিট পাশে 1 লক্ষ লিখব, বিপরীত নাম লিখব, নগদান হিসাব। যেহেতু ক্রেডিট পাশে নগদান আছে বিপরীত নাম লিখব। যেহেতু আমি মেশিন নামক খতিয়ান করছি, মেশিন আছে ডেবিট পাশে, আমি টাকা কিন্তু জানুয়ারি 1 তারিখে ডেবিট পাশে লিখব। তাহলে এখানে জানুয়ারি 1 লক্ষ টাকা লিখব আমরা। মেশিনের অল্টার ছিল নগদান, তাহলে এখানে আমরা নগদান হিসাব লিখব। 2011 সালে মেশিন নামক আর কোনো হিসাব জাবেদায় আমরা পাইনি, তাহলে এটাই হবে সিডি, এটাই হবে বিডি। তাহলে সিডি যেই দিকে টাকা কম হবে সেই দিকে, এই দিকে টাকা কম, এই দিকে টাকা বেশি, ডেবিট দিকে টাকা বেশি, ক্রেডিট দিকে টাকা কম, ক্রেডিট দিকে হবে বছরের শেষ দিন, ব্যালেন্স সিডি। লেখার আগে আমি যোগফলের সীমানা নির্ধারণ করে নেই। যোগফলের সীমানা নির্ধারণ হয়েছে, বড় যোগফল দুই দিকে লিখতে হবে। এই দিকে কোনো টাকা নেই, এই দিকে 1 লক্ষ টাকা আছে, এটাই বড় যোগফল, এটাই দুই দিকে আমরা লিখব। এবার পার্থক্য এখানে 0, পার্থক্য যদি এখানে টাকা 0 থাকতো তাহলে 1 লক্ষ থেকে 0 বাদ দিলে 1 লক্ষ টাকাই হয়। আমার সিডি হবে 1 লক্ষ টাকা। এটা আবার যেই দিন সিডি হয়েছে ঠিক তার একদিন পরে হয়ে যাবে ব্যালেন্স বিডি, তার উল্টো দিকে। এটা হবে 2012 সালের জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 1 লক্ষ টাকা। এবার আমরা জাবেদায় দেখতে পাচ্ছি 2012 সালে মেশিন নামক কোনো হিসাব নেই। তাহলে এখন কি করব? এটাকে আবার সিডি করে দিব, তারপরে আবার বিডি করে ফেলবো। তাহলে এখানে ডেবিট পাশে টাকা আছে, ক্রেডিট পাশে টাকা নেই, তাহলে সিডিটা বসবে ক্রেডিট পাশে। সাল লিখি আগে 2012 ডিসেম্বর 31, এটা হবে ব্যালেন্স। যেদিকে টাকা কম সেই দিকে ব্যালেন্স সিডি। এদিকে টাকা আছে 1 লাখ, বছরের শুরুতে ছিল, বছরের শেষে এসে আর কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে বছরের শেষে যেই দিকে টাকা বেশি তার অপোজিট দিকে ব্যালেন্স সিডি বসবে। ব্যালেন্স সিডি বসবে। সিডি লেখার আগে আমি যোগফলের সীমানা নির্ধারণ করে নেই।
সীমানা নির্ধারণ হয়ে গেছে। এবার বড় যোগফল দুদিকে লিখে দিই। এখানে কোনো টাকা নেই, এই দিকে টাকা আছে, তার মানে এটাই বড় যোগফল। এটাই আমরা উভয় দিকে লিখে দিব। এ পাশে যেহেতু টাকা নাই, পার্থক্য তাহলে 1 লক্ষ টাকাই, সিডিও হবে 1 লক্ষ টাকা। আমার 2 বছরের খতিয়ান শেষ। 2011ও করেছি, 2012ও করেছি। এখন সিডিটাকে বিডি করে দিলেই আমার আর কোনো কাজ বা ঝামেলা থাকে না। আমি এটা সিডিটা বিডি করে দিই, আর কোনো কাজ করবো না তারপরে। এটা হবে 2013 জানুয়ারি 1, ব্যালেন্স বিডি। এরপরে যদি 2013 সালে কোনো আপডেট হয় জাবেদায়, তাহলে আমরা সেই আপডেট হওয়া তথ্যটা লিখব। যদি আপডেট না হয় তাহলে আবারও এই 13 সালের সিডি বিডির টাকা 14 সালে আবার সিডিবিডি হয়ে ওখানে স্থানান্তর হবে। সো আমার খতিয়ানের সম্পূর্ণ কাজ শেষ। এবার আমি যাচ্ছি তার পরবর্তী সমাধান। পরবর্তী সমাধান ঘ নম্বরে বলেছে বিশদ আয় বিবরণীতে অবচয়ের অবস্থান দেখাতে। তা আমি প্রথমেই ছক করে নিয়েছি, যেহেতু জাবেদা করেছি 2 বছরের, তাই আমি বিশদ আয় বিবরণীর জন্য 2 বছরের 2টো ছক করে নিয়েছি। শিরোনাম লিখে নিয়েছি যেভাবে যা লেখার দরকার, এবং পরিচালন ব্যয়ের অধীনে অবচয়টি বসে, তাই আমি পরিচালন ব্যয় শিরোনাম করে লিখে নিয়েছি। এখানে লিখব মেশিনের অবচয়, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী বিশদায় বিবরণীতে অবচয়ের অবস্থানটা কী রূপে দেখাই আমরা, সেই রূপটি এখানে প্রদর্শন করতে হবে। মেশিনের অবচয় 2011 সালে আমাদের মেশিনের অবচয় ছিল 18,000, তাই আমি 18,000 লিখে দিচ্ছি। 2011 সালের বিশদায় বিবরণীর কাজ শেষ। এবার যাব আমরা 2012 সালের বিশদায় বিবরণীতে। সেম প্রসেস, 2011তে যা হয়েছে 2012তেও তা। আমি নতুন করে শিরোনাম লিখলাম না, শুধু সালটা চেঞ্জ করে দিয়েছি। এখানে এই লিখেছি, পরিচালন ব্যয় লিখেছি, এখানে আবার লিখব মেশিনের অবচয়। দু সালেও কিন্তু আমার 18,000 টাকাই হয়েছিল, তাই এখানে 18,000 টাকাই আমরা লিখে দিব। শেষ হয়ে গেল আমার ঘ নম্বর প্রশ্নের সমাধান। এটিই আমার কাছে জানতে চেয়েছিল যে বিশদায় বিবরণীতে অবচয়ের অবস্থান কীভাবে দেখাতে হয় সেটি প্রদর্শন করো। আমি প্রদর্শন করে দেখালাম 2 সালে কীভাবে হবে, এভাবে 13 সালও এভাবেই হবে, 14 সালও এভাবেই হবে, 15 সালও এভাবেই দেখাতে হবে। এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী প্রশ্নের সমাধান ও নাম্বারে, যেখানে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে মেশিনের অবস্থান প্রদর্শন করো। এখন আমি তোমাদেরকে মেশিনের অবস্থান প্রদর্শন করে দেখাবো। এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর ছক। স্থায়ী সম্পদ শিরোনাম লিখে আমরা প্রথমে লিখব মেশিন। মেশিনের প্রাইস ছিল 1 লক্ষ টাকা, এবং শিরোনাম যা লেখার পর্যাপ্ত শিরোনাম লিখে নিয়েছি স্মাইল লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2011 সালের অঙ্কে 11 লিখেছি। মেশিন লিখেছি 1 লাখ টাকা প্রাইস ছিল, এখান থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। পুঞ্জীভূত অবচয় আমরা বাদ দিব 18,000 টাকা। এটা বাদ দিলে 1 লক্ষ থেকে 18,000 টাকা বাদ দিয়ে দিলে থাকলো আমার 82,000 টাকা। 2011 সালের আর্থিক অবস্থার বিবরণী শেষ। এবার যাচ্ছি আমরা 2012 সালের আর্থিক অবস্থার বিবরণীতে। এখানেও ঠিক তাই, শিরোনাম করেছি 31 ডিসেম্বর 2012, উপরের কথা লিখিনি, শুধু তারিখটা চেঞ্জ করে দিয়েছি। এখানে লিখব প্রথমে মেশিন 1 লক্ষ টাকা, এখান থেকে বাদ দিব আমরা পুঞ্জীভূত অপচয়। অনেকে এখানে মেশিন থেকে অপচয় বাদ দেয়। এটা যখন সনাতন পদ্ধতিতে আমরা জাবেদা করব তখন আমরা এখানে অপচয় লিখে বাদ দিলে কোনো প্রবলেম নেই, কিন্তু যেহেতু আমরা সঞ্চিতি পদ্ধতি বা আধুনিক পদ্ধতি করেছি, এখানে অবশ্যই আমাকে পুঞ্জীভূত অপচয় লিখেই বাদ দিতে হবে। এখন লক্ষ্য করো, প্রথম বছরে পুঞ্জীভূত অপচয় ছিল 18,000 টাকা, দ্বিতীয় বছর কিন্তু পুঞ্জীভূত অপচয় 18,000 টাকা ছিল না, দ্বিতীয় বছর 36,000 টাকা ছিল। আমরা যদি একটু অপচয়ের সারণীটি লক্ষ্য করি তাহলে এই বিষয়টি আমরা বুঝতে পারবো। এই যে তোমার অবচয় সারণীটি লক্ষ্য করো,
2011 সালে পুঞ্জীভূত অপচয় ছিল 18,000 টাকা। 2012 সালের পুঞ্জীভূত অপচয় কিন্তু 18 আর 18 মিলে হয়েছিল 36,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর স্থায়ী সম্পত্তি থেকে পুঞ্জীভূত অপচয় 36,000 বাদ দিতে হবে, যেহেতু দ্বিতীয় বছরে পুঞ্জীভূত অপচয় 36,000 টাকা, তাই আমি এখানে 36,000 টাকা বাদ দিচ্ছি। তাহলে 1 লক্ষ থেকে 36 চলে গেলে থাকবে 64,000 টাকা। এখন 36,000 টাকাটা কীভাবে বেরিয়েছিল এটা আমি একটু তোমাকে বোঝানোর জন্য লিখে দিই। প্রথম বছর পুঞ্জীভূত অপচয় ছিল 18,000 এবং দ্বিতীয় বছর পুঞ্জীভূত অপচয় ছিল 18,000। এ দুটো মিলালে হয় 36,000। এভাবে হয়েছে আমার পুঞ্জীভূত অপচয়ের কাজ। এই ছিল আমার আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন হিসাবকে প্রদর্শনের জন্য যাবতীয় কাজ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো পুরো অঙ্কটি। এই হলো আমার আর্থিক অবস্থার বিবরণী, আর এই হচ্ছে আমার অবচয়ের অবস্থান দেখানোর জন্য বিশদায় বিবরণী। বৃন্দ, আশা করছি পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। কোথাও সমস্যা মনে করলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।